ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব সুপ্রিম কোর্টের মূল এলাকা সম্পর্কে। সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের এলাকা আছে, সেই এলাকাগুলি নিয়ে আমি আলোচনা করব। সুপ্রিম কোর্টের এলাকা বলতে কি বোঝায়, যেসব মামলা সুপ্রিম কোর্টে হয়, যেসব বিষয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট রায় দেয়, তাকেই বলে সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকা। সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের এখতিয়ার আছে বা বিভিন্ন ধরনের ক্ষমতা আছে। আমরা কয়েকটি এখতিয়ার বা ক্ষমতা আলোচনা করব। প্রথমে মূল এলাকার কথা আলোচনা করব। ভারতবর্ষের সংবিধানের 131 ধারায় সুপ্রিম কোর্টের মূল এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায়, যেসব মামলা কেবলমাত্র সুপ্রিম কোর্টেই হয়, যেসব বিষয়ে মামলা কেবল সুপ্রিম কোর্টেই হয়, অন্যান্য আদালতে হয় না, এবং সেই সব মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় বা শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট রায় দেয়। সুপ্রিম কোর্টের এই যে এখতিয়ার, ক্ষমতার এখতিয়ার, এলাকা, একে বলা হয় সুপ্রিম কোর্টের মূল এলাকা। মূল এলাকাতে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে। সুপ্রিম কোর্টের মূল এলাকাতে যেসব মামলা হবে, আমরা জানি যে একমাত্র সুপ্রিম কোর্টই সেই মামলাগুলো হতে পারবে। অন্য কোথাও, অন্য আদালতে সুপ্রিম কোর্টে সেই মামলা হবে না। সুপ্রিম কোর্টে কোন কোন বিষয়ে মূল এলাকায় মামলা হয়? এক নম্বর হলো, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে বিরোধ বাঁধলে সুপ্রিম কোর্টে মামলা হয়। 2 নম্বর, একদিকে কেন্দ্র এবং অন্যদিকে এক বা একাধিক রাজ্য, উভয়ের মধ্যে বিরোধ বাঁধলে এবং মামলা হলে সেটা মূল এলাকার অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর হলো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার। একাধিক মৌলিক অধিকার আছে। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকারকে, রাইট টু প্রপার্টিকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে 6টি মৌলিক অধিকার। এই 6টি মৌলিক অধিকারের সঙ্গে যেসব অধিকার যুক্ত আছে, সেগুলো লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্ট রিট জারি করে বা নির্দেশ জারি করে নাগরিক অধিকার রক্ষা করতে পারে। রিট জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। 32 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। 3 নম্বর হলো মূল এলাকার বিষয়, জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হতে পারে। জনস্বার্থ মামলা এটা সুপ্রিম কোর্টের সংবিধান বহির্ভূত ক্ষমতা। এই জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হতে পারে মূল এলাকাতে। একাধিক রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে এই বিরোধের মীমাংসা কেবলমাত্র সুপ্রিম কোর্টই হবে। তাহলে আমরা দেখছি যে মূল এলাকাতে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে,
ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে, একাধিক রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে, একদিকে কেন্দ্র, অন্যদিকে একটি রাজ্যের সঙ্গে বিরোধ বাঁধলে, একদিকে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে একাধিক রাজ্য সরকার জোটবদ্ধ হয়ে বিরোধ বাঁধলে, সেক্ষেত্রে মামলা হবে সুপ্রিম কোর্টের মূল এলাকাতে। এটা হলো আমরা আলোচনা করলাম সুপ্রিম কোর্টের মূল এলাকা সম্পর্কে। এবার আমরা সুপ্রিম কোর্টের যে এখতিয়ার কাজ, দ্বিতীয় এখতিয়ার বা দ্বিতীয় কাজ হলো আপিল এলাকা। আমরা কথা জানি, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায়, আবেদন করা যায়। বাদী বিবাদী উভয় পক্ষই নিম্ন আদালতের রায়ে খুশি না থাকলে যে কোনো পক্ষ উচ্চ আদালতে আবেদন করতে পারে ওই মামলার পুনর্বিবেচনার জন্য, পুনরায় বিচার বিশ্লেষণের জন্য। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। এই আদালতে আপিল করা যায়, এই আদালতে আপিল করা যায় হাইকোর্ট থেকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। এই যে আপিল করার যে ক্ষমতা সুপ্রিম কোর্টে, এটা ভারতবর্ষের সংবিধানের 132 ধারায় উল্লেখ আছে। আপিল কয়েক ধরনের আপিল করা যায়। 1 নম্বর আপিল হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে 133 ধারা অনুযায়ী দেওয়ানি মামলার ক্ষেত্রে অথবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। কিভাবে? যদি দেওয়ানি মামলার সঙ্গে 20,000 টাকা মূল্য, 20,000 টাকার আর্থিক লেনদেন আছে, তাহলে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হাইকোর্টের সার্টিফিকেট বাদেই, হাইকোর্ট কোনো সার্টিফিকেট দিল না, তাহলেও ব্যক্তি, অভিযোগকারী ব্যক্তি সে নিজেই সুপ্রিম কোর্টে ওই মামলা আবেদন করতে পারবে, সুবিচার চাইতে পারবে। তবে 1972 সালে ভারতের সংবিধান সংশোধন করে ঠিক হয় যে 30তম সংবিধান সংশোধন, 30 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঠিক হয় যে এখানে অর্থের যে পরিমাণ 20,000 টাকা ছিল আর্থিক লেনদেন, সেখানে কোনো সীমানা থাকবে না। 20,000-এর নিচে হলেও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে। এটা হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে। এটা 1 নম্বর পয়েন্টে আমি আলোচনা করলাম। 2 নম্বর পয়েন্টে তোমার দেওয়ানি মামলার ক্ষেত্রে আপিল করা যায়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টে আপিল করা যায়। ফৌজদারি মামলার ক্ষেত্রে কিভাবে? যদি সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের অভিযুক্ত ব্যক্তির খালাসের রায় দিয়েছে, সেই রায়কে বাতিল করে তোমার হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ড দিল। আবারও বলছি, নিম্ন আদালত কোনো ব্যক্তিকে মুক্তি দিয়েছে বা খালাস করেছে, সেই মুক্তির রায়কে নাকচ করে দিয়ে হাইকোর্ট যদি তাকে মৃত্যুদণ্ড দেয়, তার বিরুদ্ধে হাইকোর্টের সার্টিফিকেট বাদেই অভিযোগকারী ব্যক্তি বা
সাজাপ্রাপ্ত ব্যক্তি সে সুপ্রিম কোর্টে ওই মামলা আবেদন করতে পারবে, অ্যাপিল করতে পারবে। এটা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে। ফৌজদারি মামলার ক্ষেত্রে এটা 1 নম্বর আবেদন, এটা আপিল। 1 নম্বরে কি বলবো, ফৌজদারি মামলার ক্ষেত্রে এটা 133 ধারায় উল্লেখ আছে যে কোনো মামলার রায়ে নিম্ন আদালত মুক্তি দিয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট যদি মুক্তি দিয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে, আপিল হয়েছে, হাইকোর্ট এই মামলাতে তাকে মৃত্যুদণ্ড দিল খালাসের পরিবর্তে, তাহলে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই ব্যক্তি তোমার হাইকোর্টের সার্টিফিকেট বাদ দিয়েই, ছাড়াই সুপ্রিম কোর্টে মামলা আবেদন করতে পারবে ওই মামলার। 2 নম্বর ফৌজদারি, এটা 134 ধারায় উল্লেখ আছে। 2 নম্বর ফৌজদারি মামলা আপিল করতে পারবে। হাইকোর্ট নিম্ন আদালতে মামলা চলছে, সেই মামলাকে নিজের হাতে তুলে নিল, তুলে নিয়ে তোমার ওই মামলাতে বিবাদী পক্ষকে মৃত্যুদণ্ড দিল। এক্ষেত্রে বিবাদী পক্ষ হাইকোর্টের সার্টিফিকেট ছাড়াই সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা দ্বিতীয় পয়েন্টে দেখলাম, যদি হাইকোর্ট নিম্ন আদালতে মামলা চলছে, সেই মামলাটা নিজের হাতে তুলে নিয়ে সেই মামলাতে কাউকে মৃত্যুদণ্ড দিল, সেই মৃত্যুদণ্ডের এগেনস্টে বিবাদী পক্ষ সে কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে, আপিল করতে পারবে। 3 নম্বর ফৌজদারি ক্ষেত্রে আপিল করা যায়। 3 নম্বর পয়েন্টে বলবো, যদি সুপ্রিম কোর্ট মনে করে, যদি হাইকোর্ট মনে করে, সুপ্রিম কোর্ট নয়, যদি হাইকোর্ট মনে করে যে মামলাটির সঙ্গে সংবিধানের বিষয় যুক্ত আছে, আর এই মামলাটা সুপ্রিম কোর্টে হওয়া দরকার। 3 নম্বর ফৌজদারি আপিলের ক্ষেত্রে আমি বলছি, যদি হাইকোর্ট মনে করে এই মামলাটি সুপ্রিম কোর্টে হওয়া প্রয়োজন, তাহলে হাইকোর্ট সার্টিফিকেট দিবে যে এই মামলাটি আপিল যোগ্য, তখন সেই মামলাটি সুপ্রিম কোর্টে আপিল হবে। 3 নম্বর। 4 নম্বর আপিল ফৌজদারি আপিল, এটাও ফৌজদারি আপিল। আমি আগেই বলেছি দেওয়ানি আপিল আর হলো ফৌজদারি আপিল। দেওয়ানি, এখানে ফৌজদারি আপিলে 4 নম্বরে বলবো যে হাইকোর্ট ধরো সার্টিফিকেট দিল না, কিন্তু স্পেশাল পাওয়ার বলে সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষেত্রে মামলাটি সুপ্রিম কোর্টে করতে পারে। বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট সার্টিফিকেট দিল না, কিন্তু সুপ্রিম কোর্ট মনে করে তার যে বিশেষ ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে মনে করে যদি এই বিশেষ ক্ষেত্রে মামলাটি সুপ্রিম কোর্টে হওয়া দরকার, তাহলে সেই মামলাটি সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে। তাহলে আমি আবারও সাম আপ করে বলছি, আমরা মূল এলাকা আলোচনা করেছি, মূল এলাকাতে আমরা আলোচনা করেছি, তোমরা বুঝতে পেরেছ। এবার আপিল এলাকাতে আমি আলোচনা করলাম। আপিল এলাকাতে তোমার দেওয়ানি আপিলের ক্ষেত্রে তোমার 2টো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো যে মামলার সঙ্গে 20,000 টাকা লেনদেন থাকবে, 20,000 টাকার মামলা অর্থ যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে আপিল করতে পারা যায়। আর যদি অর্থ লেনদেনটা পরে কমানো হয়েছে 1972 সালের পর থেকে 30তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আর
পরবর্তীকালে যে সাংবিধানিক ব্যবস্থা আছে, সংবিধানের ব্যাখ্যা আছে মামলাতে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলাটি হবে। এই হলো তোমার দেওয়ানি আপিল। আর ফৌজদারি আপিল আমি 4টি পয়েন্ট বলেছি, ভালো করে দেখবে, মনে রাখবে, নোট করে নেবে। 3 নাম্বার সুপ্রিম কোর্টের এলাকা। আমরা তাহলে মূল এলাকা আলোচনা করলাম, আপিল এলাকা আলোচনা করলাম। 3 নম্বরে আমরা আলোচনা করব কি, যে অ্যাডভাইসারি এরিয়া, পরামর্শদান এলাকা। পরামর্শদান এলাকা কি? সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে, অথবা রাষ্ট্রপতি কোনো লয়ের ব্যাপারে, আইনের ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়, সুপ্রিম কোর্ট পরামর্শ দিবে। পরামর্শ দেওয়ার ক্ষমতা তোমার সংবিধানে উল্লেখ আছে। এটা 143 ধারায় উল্লেখ আছে যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাকে পরামর্শ দিতে পারবে। তবে রাষ্ট্রপতি এই পরামর্শ মেনে চলতে বাধ্য নয়। কিন্তু অন্যদিকে আমরা দেখব যে রাষ্ট্রপতি আবার সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে পারে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে লয়ের বিষয়ে, সাংবিধানিক প্রশ্ন করতে পারে, পরামর্শ চাইতে পারে। আবার অন্যদিকে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিবে। সুপ্রিম কোর্ট পরামর্শ রাষ্ট্রপতিকে দিবে, আবার রাষ্ট্রপতির কাছ থেকে সুপ্রিম কোর্ট পরামর্শ নেবে। রাষ্ট্রপতি যে পরামর্শ সুপ্রিম কোর্টকে দিবে, সুপ্রিম কোর্ট সেই পরামর্শ মেনে চলতে বাধ্য নয়। আমরা দেখেছি যে অনেক সময় সুপ্রিম কোর্ট যে রায় দেয়, সেই রায় রাষ্ট্রপতি অমান্য করে না। আমরা দেখেছি যে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হলে, বাবরি মসজিদকে কেন্দ্র করে, বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে রাম জন্মভূমি ও বাবরি মসজিদ যে স্থান, তা নিয়ে বিতর্ক দেখা দিলে সে বিষয়ে কিন্তু তোমার সুপ্রিম কোর্ট সেই রকমভাবে পরামর্শ দেয়নি। তাহলে আমরা দেখছি, তবে একটা কথা ঠিক, যে কোনো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শকে অমান্য করেনি। কোনো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করতে পারেন, কিন্তু করেননি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্ষমতা সুপ্রিম কোর্টের, সেটা হলো নথি আদালত হিসাবে সুপ্রিম কোর্ট তার এখতিয়ার মধ্যে থেকে কাজ করে। সুপ্রিম কোর্টের রায় রেকর্ড আদালত হিসাবে, কোর্ট অফ রেকর্ড, আদালতের রেকর্ড হিসাবে সুপ্রিম কোর্টের রায় কাজ করে। সুপ্রিম কোর্ট যে রায় দেয়, সিদ্ধান্ত গ্রহণ করে, পরবর্তীকালে সেই রায় নথিভুক্ত হয়, সেই সিদ্ধান্ত আইন হিসাবে পরিগণিত হয়। এটা 129 ধারায় উল্লেখ আছে। সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেটা পরবর্তীকালে আইনের মর্যাদা লাভ করে, এবং এই লগুলিকে তোমার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে রায়, যেটা পরবর্তীকালে আইন হিসাবে গণ্য হয়, সেই আইনগুলিকে হাইকোর্ট মেনে চলে এবং অন্যান্য লোয়ার কোর্ট মেনে চলে। শুধু মেনে চলে না, মেনে চলতে বাধ্য। ভারতবর্ষে অখণ্ড বিচার ব্যবস্থা আছে। অখণ্ড বিচার ব্যবস্থা, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রাজ্যগুলিতে হাইকোর্টগুলি বিচ্ছিন্নভাবে
সর্বভারতীয় বিচার ব্যবস্থা থেকে আলাদাভাবে ভূমিকা পালন করতে পারে না। রাজ্যের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অধীনে থেকে কাজ করে, এটা আমরা জানি। তাহলে তোমরা ভিডিওটি ভালো করে দেখবে। সুপ্রিম কোর্টের যে এলাকা কাকে বলে, সুপ্রিম কোর্টে যেসব মামলা হয়, শুনানি হয় এবং সে বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিতে পারে, তাকে বলে সুপ্রিম কোর্টের এখতিয়ার বা ক্ষমতা। এই এখতিয়ার বা ক্ষমতা সুপ্রিম কোর্টের 4 ধরনের আছে। আমরা প্রথমেই বলেছি মূল এলাকা। এই মূল এলাকা 131 ধারাতে উল্লেখ আছে। মূল এলাকা হচ্ছে তোমার কেবলমাত্র সুপ্রিম কোর্টে যে মামলা হয়, হিয়ারিং হয় এবং রায় দেওয়া যায়, সেটাই হলো সুপ্রিম কোর্টের মূল এলাকা। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে একদিকে কেন্দ্র, অন্যদিকে একটি রাজ্যের, একদিকে কেন্দ্র, অন্যদিকে একাধিক রাজ্যের মধ্যে, আবার রাজ্যগুলি নিজেদের মধ্যে বিরোধ বাঁধলে এবং জনস্বার্থ মামলা, এই সমস্ত বিষয় যে মামলা একমাত্র সুপ্রিম কোর্টে হয়। তার কারণ সুপ্রিম কোর্টই একমাত্র মূল এলাকাতে ক্ষমতা ভোগ করে। নাম্বার 2, আপিল আদালত হিসাবে সুপ্রিম কোর্ট কাজ করে। আপিল এলাকা রয়েছে, সুপ্রিম কোর্টের এরিয়া রয়েছে, অ্যাপিলেট এরিয়া বলা হয় একে। এটা 132 ধারায় উল্লেখ আছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মামলা আপিল করা যায়। হাইকোর্ট, নিম্ন আদালতে তোমার হাইকোর্টে মানে যে মামলা চলছে তার সঙ্গে দেওয়ানি মামলা চলছে, আর সেখানে যদি 20,000 টাকার বিষয় আর্থিক লেনদেন থাকে, তাহলে সুপ্রিম কোর্টে সেই মামলা হাইকোর্ট থেকে আপিল করা যেতে পারে সুপ্রিম কোর্টে। এখানে আর্থিক লেনদেনটা 1972 সালে 23তম সংশোধনের মাধ্যমে কমানো হয়েছে, এখানে লিমিটেশন নেই। এটা তোমার দেওয়ানি আপিল, এটা 133 ধারায় উল্লেখ আছে। আর তারপরে আমরা দেখব যে ফৌজদারি আপিল সুপ্রিম কোর্টে করা যায়, এটা 134 ধারায় উল্লেখ আছে। নিম্ন আদালত কাউকে মুক্তি দিয়েছে, সেই মামলাতে যদি তাকে হাইকোর্ট মৃত্যুদণ্ড দেয়, তাহলে বিবাদী পক্ষ, সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সরাসরি সার্টিফিকেট না নিয়েই, হাইকোর্টের সার্টিফিকেট মামলা আবেদন করবে, অ্যাপিল করতে পারবে সুপ্রিম কোর্টে। তারপর আমরা দেখলাম যে যেসব মামলা যদি হাইকোর্ট, নিম্ন আদালতে মামলা চলছে, সেই মামলা নিজের হাতে নিয়ে কাউকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে সেক্ষেত্রেও কোনো সার্টিফিকেট, হাইকোর্টের সার্টিফিকেট বাদ দিয়ে ব্যক্তি তোমার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে। 3 নম্বরে আমরা বলবো যে হাইকোর্ট সার্টিফিকেট দিবে যে এই মামলাটা সুপ্রিম কোর্টে হওয়া দরকার, সেক্ষেত্রে হবে। 4 নম্বরে আমরা বলবো যে সুপ্রিম কোর্ট অনেক সময় মনে করে যে একটা বিশেষ ক্ষেত্র বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, স্পেশাল মানে পারপাস, বিশেষ উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট নিজেই সেই মামলাটা মানে সুপ্রিম কোর্টে করাতে পারে, এটা সুপ্রিম কোর্ট নিজে দায়িত্ব নিতে পারে। এবার আমরা 3 নম্বরে বলবো যে অ্যাডভার্সারি এরিয়া বা পরামর্শদান এলাকা, এটা 143 ধারায় উল্লেখ আছে। ভারতের যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে আইনের বিষয়ে এবং সাংবিধানিক বিষয়ে তোমার জনস্বার্থ বিষয়ে বা জনস্বার্থ মামলার বিষয়ে তোমার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে কাছে পরামর্শ চাই, সুপ্রিম কোর্ট এই পরামর্শ দেয়, তবে এই রাষ্ট্রপতি এই পরামর্শ মানতে বাধ্য নন। অন্যদিকে তোমার রাষ্ট্রপতির কাছ থেকেও সুপ্রিম কোর্ট পরামর্শ চাইতে পারে। তাহলে দেখতে হবে যে রাষ্ট্রপতি যে পরামর্শ দিচ্ছেন, সুপ্রিম কোর্ট পরামর্শ নিচ্ছে, সেই পরামর্শ মেনে চলতে বাধ্য নয়। তবে আমরা দেখেছি যে প্রেসিডেন্টের যে আবার প্রেসিডেন্টও আমরা জানি যে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার, পরামর্শ
অমান্য করেনি। আর 4 নম্বরে আমরা বলবো যে নথি আদালত হিসাবে সুপ্রিম কোর্ট বিশেষ ভূমিকা। সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই রায় রেকর্ড থাকে সুপ্রিম কোর্টে, সেই রায়কে হাইকোর্টগুলি মেনে চলতে বাধ্য এবং লোয়ার কোর্টগুলি মেনে চলতে বাধ্য। আর সুপ্রিম কোর্টের রায় আইনের মর্যাদা লাভ করে। এগুলো আইনের মতো, পার্লামেন্টের তৈরি আইনের মতোই কার্যকর হয় এবং এই আইনগুলো সুপ্রিম কোর্টের তৈরি আইন রায় যেটা আইনে পরিণত হলো সেটা লোয়ার কোর্ট এবং তোমার হাইকোর্ট মেনে চলতে বাধ্য। এবার তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। এটা আমি কমপ্লিট করলাম 4টি যে এলাকা সুপ্রিম কোর্টে, এটা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আরও সুপ্রিম কোর্টের উপরে ভিডিও করব, তোমরা দেখবে। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, এই বলে আমি আজকের আলোচনাটা শেষ করলাম।